হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নং 44-এ সৃজনশীল 2 নম্বরের সমাধান করব। সো সামনে যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন আমি আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল, অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবা এবং নোটিফিকেশন বেল ওপেন করে রাখবা, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে পরীক্ষার আগের রাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 44-এ সৃজনশীল নাম্বার 2 আমরা এখন দেখে নিব। তো ক নাম্বার প্রশ্ন একটু বুঝে বুঝে মুখস্থ করবা। গগ পুরাই বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে? কারণ গগ বুঝে বুঝে লিখতে হবে। ক অনেক সময় কমন পড়া, আবার অনেক সময় কমন পড়া না, কিন্তু তো গগ কখনোই কমন পড়বে না, এটা বুঝে বুঝে লিখতে হবে। তো অঙ্গজ প্রজনন কাকে বলে, অঙ্কুরোদ্গম বলতে কি বুঝো, ডাইরেক্ট উত্তরটা দেখি না আমরা। ক নাম্বার হচ্ছে অঙ্গজ প্রজনন কাকে বলে। 2 নম্বর প্রশ্ন উত্তর ক, কোন ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে প্রজনন ঘটে তাকে অঙ্গজ প্রজনন বলে। ভালো করে মুখস্থ করো না, বুঝে নাও এটা, ঠিক আছে? যখন কোনো জননকোষ সৃষ্টি হবে না দেহের মধ্যে, মানে কোনো সৃষ্টি না হয়, দেহের অংশ যে কোনো অংশ উদ্ভিদের খণ্ডিত হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে, 2 ভাগ হয়ে বা রূপান্তরিত হয়ে প্রজনন ঘটে, তাকে তখন অঙ্গজ প্রজনন বলে, ঠিক আছে? অঙ্গ মানে কোনো একটা অঙ্গের মাধ্যমে যখন প্রজনন ঘটে আর কি। 2 নম্বর প্রশ্ন কি বলছে, অঙ্কুরোদ্গম বলতে কি বুঝো। তো আমরা অঙ্কুরোদ্গম কথাটা ভালো করে বুঝে নাও, যেন অঙ্কুরোদ্গম নিয়ে প্রশ্ন আসলে তুমি লিখতে পারো। ক নম্বর বলছে, বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। তার মানে তুমি অঙ্কুরোদ্গম বুঝে গেছো। মনে করো আম গাছের চারা থেকে যখন আমরা আমের চারাটা নিচে ফালাই মাটিতে, এই মাসখানেক পরে দেখবা যে ওইটা থেকে কি বের হয়, চারা বের হয়, ওই চারাটাকে বলে কি অঙ্কুরোদ্গম। ক্লিয়ার? যথাযথভাবে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য পানি প্রয়োজন, তাপ প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন হয়। যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মানে মেন বীজটা মাটির ভিতরে থেকে থাকে, তখন তাকে মৃদগত অঙ্কুরোদ্গম বলে। কোনগত? মৃদগত অঙ্কুরোদ্গম বলে। যেমন ছোলা, ধান ইত্যাদি। ধান যখন রোপণ করে ধানের বীজটা কিন্তু মাটির নিচে থেকে যায়, শুধুমাত্র কি তোমাদের ভ্রূণ কি বলে এটাকে, ভ্রূণকাণ্ডটা উপরে বের হয়ে আসে, ঠিক আছে? আবার কখনো বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে, ঠিক আছে? তখন তাকে মৃতভেদী অঙ্কুরোদ্গম বলে। যেমন কুমড়া, রেড ইত্যাদি। কুমড়ার ক্ষেত্রে আমরা দেখবো যে বিশ্ব উপরের দিকে উঠে চলে আসে। বিশ্ব কি আমরা ভ্রূণকাণ্ড সহ দেখতে পাই। এটা কি কুমড়া, রেড, তেঁতুল ইত্যাদি গাছ আমরা এটা দেখা যায়, ঠিক আছে? গ নম্বর বলছে, পি ও কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করো। তো আমরা চিত্রে কিন্তু দুইটা পি এবং কিউ দুইটা উদ্ভিদ দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি এখানে এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদে পরাগায়ন হচ্ছে, আবার একই উদ্ভিদের ভিতর পরাগায়ন হচ্ছে। দেখো এখানে ছোট করে দেখো, একটা পোকা আছে কিউ লিখে আছে আর একটা পি লিখে আছে। এদের মধ্যে নিজেদের মধ্যে পরাগায়ন হচ্ছে, মানে একই গাছের মধ্যে। আর এটা আরেকটা, এটা একটা গাছ, এটা একটা আলাদা আলাদা গাছের মধ্যে পরাগায়ন হচ্ছে। ওই দেখো এই তীর চিহ্ন দিয়ে দেখাইছে। তো এগুলো আমরা ব্যাখ্যা করবো এখন একটা একটা দেখে নিই। উদ্দীপকের চিত্র অনুযায়ী পি ও কিউ একই উদ্ভিদের দুইটি ভিন্ন ফুলের মধ্যে সহপরাগায়ন করতেছে। মানে এইখানে এই যে এটা এটা একটা উদ্ভিদ, তুমি এটা কিউর কথা চিন্তা করো, পি বাদ দাও। এই উদ্ভিদের মধ্যে কিন্তু পরাগায়ন হচ্ছে। এটা একটা ফুল, আমি গোল দিচ্ছি, খেয়াল খেয়াল করো। এটা একটা ফুল, এটা একটা ফুল। এই দুইটা ফুলের, এটা কিন্তু আলাদা আলাদা ফুল, একই গাছের আলাদা আলাদা ফুল। এই আলাদা আলাদা ফুলের মধ্যে পরাগায়ন করতেছে কেমনে? এই যে উপরে আমি যেখানে মাউসের চিহ্ন দেখা যাচ্ছে, এখানে একটা পোকা বসছে। পোকা বসার পরে ওই পোকার গায়ে কি লেগেছে, পরাগরেণু লেগে গেছে। পরাগরেণু লাগার পরে ওই পোকা যখন আবার এই ফুলে আসি বসছে, মানে একই গাছের, তখন ওই পরাগরেণুগুলা স্ত্রী গাছের গর্ভমুণ্ডে লেগে গেছে, এর মাধ্যমে পরাগায়ন করতেছে। ক্লিয়ার? মানে একই গাছে দুইটা ফুলের মধ্যে যখন পরাগায়ন হয়, এটাকে আমরা কি বলবো, স্বপরাগায়ন বলবো। এটা অনেক সময় বাতাসের মাধ্যমে হয়। আমি আগের পর্বে বলেছিলাম হয়তো স্বপরাগায়ন সম্পর্কে, যে বাতাসের মাধ্যমে হয়, মাঝে মধ্যে বাহক লাগেও না। যখন বাতাস হবে এই ফুলের সাথে এই ফুল লাগবে, লাগলে অটোমেটিক পরাগায়ন হয়ে যাবে, ঠিক আছে? তো এই কথাটা বলছে, আমি একবারে বুঝে ফেলছি জিনিসটা। তো একই ফুলে বা একই উদ্ভিদের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে। মানে কি, একই ফুলে মানে একবারে একটা ফুলের মধ্যেই, একটা ফুলের মধ্যে পোকা একটা বসছে, ওই পোকা লাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করার কারণে ওই ফুলের মধ্যে পরাগায়ন হয়ে গেছে। অথবা ওই পোকাটা কিন্তু ওই ফুল থেকে উঠে গিয়ে ওই গাছের মধ্যে আবার অন্য আরেকটা ফুলে গিয়ে বসছে, তখন আবার পরাগায়ন হচ্ছে। এটাকে আমরা বলবো স্বপরাগায়ন, মানে নিজেদের মধ্যে পরাগায়ন হয়। তো চিত্র থেকে দেখতে পাই পি ও কিউ ফুল দুটি একই উদ্ভিদের, ঠিক আছে? তো মানে আলাদা আলাদা পি এবং কিউর কথা আলাদা আলাদা বলতেছে, কিন্তু তোমরা আমার মনে করো না যে পি এবং কিউর মধ্যে পরাগায়ন হতেছে, এটা আলাদা হিসাব। এটা হচ্ছে পরপরাগায়ন, পি আর কিউর মধ্যে যদি হয়। একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলে পরাগায়ন ঘটেছে বিধে এটি স্বপরাগায়ন। এই পরাগায়ন সম্পন্ন করার জন্য বাহকের প্রয়োজন তেমন একটা হয় না, যেটা বললাম, পোকা নাও হইলেও হয়ে যাবে পরাগায়ন। কিভাবে? বাতাসের মাধ্যমে। স্বপরাগায়নে সৃষ্ট বীজ থেকে যে গাছ হয় তার বৈশিষ্ট্য হুবহু মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের অনুরূপ হয়। সাপোজ তুমি একটা আম গাছ থেকে আম খাইলে, আমের বীজটা তুমি ফালাইলে মাটিতে, পরবর্তীতে এটা বড় হয়ে দেখতেছে সেম স্বাদটা আগের আমের মতো। মানে আম যখন পরবর্তী বড় হয়ে ওইটা থেকে আম ধরছে আগের আমের মতো, তার মানে কি ওই এটার মধ্যে স্বপরাগায়ন করছে এই জন্য, ঠিক আছে? সরিষা, কুমড়া, ধুতুরা ইত্যাদি উদ্ভিদের ফুলে স্বপরাগায়ন ঘটে। সরিষা, কুমড়া, ধুতুরা এগুলোর কি ঘটে? স্বপরাগায়ন ঘটে, যার কারণে এগুলোর স্বাদগুলো চেঞ্জ হয় না, একই স্বাদ থাকে। কুমড়া সবসময় একই স্বাদই, মানে কুমড়া মানে কুমড়াই।
আমের কিন্তু অনেক রকমের স্বাদ আছে, বিভিন্ন রকমের স্বাদের আম আছে, কারণ তাদের মধ্যে পরপরাগায়ন ঘটে, এই জন্য স্বপরাগায়ন হলে একই স্বাদ থাকবে। ক্লিয়ার? এবার আমরা গ নম্বর প্রশ্ন দেখে নিই। গ নম্বর প্রশ্ন বলছে, চিত্রে কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে? নতুন বৈশিষ্ট্য মানে কি? মনে করো আমের বিভিন্ন জাত আছে, রূপালী আছে, তারপর আর হাড়িভাঙ্গা আছে, আর বিভিন্ন বিভিন্ন জাত। এই আমগুলো তৈরি হয় কিভাবে? পরপরাগায়নের মাধ্যমে, বিভিন্ন বৈশিষ্ট্যের আম। তুলনামূলকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। খুব মজার একটা প্রশ্ন, কিন্তু আমরা উত্তরটা দেখে নিই। গ নম্বর উত্তরে দেওয়া আছে, উদ্দীপকের চিত্রে পি ও কিউ এবং আর ও এস দ্বারা দুটি ভিন্ন পরাগায়ন পদ্ধতি দেখানো হয়েছে। এবার আমরা দেখে নিই পি ও কিউ এবং আর এস, একটু খেয়াল করো চিত্রকোণটা এটা। আমি একটু জুম করে নিই, তাহলে তোমাদের বুঝতে আমাকে সুবিধা হবে একটু। দেখো, আমি এগুলো মুছে দিয়ে আগে দেন বোঝাচ্ছি জিনিসটা। পি কিউ বলতে কোন পি কিউর কথা বলতেছে? এগুলা না, এগুলা না, অন্য পি কিউর কথা বলতেছে, এগুলো বাদ দাও। পি কিউ, এই দেখো এই পি দেখা যাচ্ছে এটা, এবং কিউ কই? এই যে কিউ দেখা যাচ্ছে। এই পি এবং কিউর মধ্যে কি করছে? স্বপরাগায়ন করছে। এবং আর এবং এস এটার মধ্যে পরাগায়ন করছে, এটার মধ্যে পরপরাগায়ন করছে। বা মানে এটা ভিন্ন ভিন্ন গাছ, মানে গাছ একই হতো, ভিন্ন গাছ, মানে আম গাছ হলে অন্য আরেকটা আম গাছ। ঠিক আছে? তো দেখো আর এবং এস, তো এটা হচ্ছে যে একটা পোকা, পোকা এই গাছ থেকে পরাগরেণু নিয়ে অন্য আরেকটা গাছে গিয়ে পরাগরেণুটা লাগাই দিয়েছে। খেয়াল করো। আর এই পোকা কি করছে? এই পোকা কি করছে? কিউ একটা ফুল না, এখানে এটা একটা ফুল, এই ফুল থেকে পরাগরেণুগুলা নিয়ে এই ফুলে লাগাই দিচ্ছে, অথবা এই ফুল থেকে নিয়ে এই ফুল লাগাই দিচ্ছে, মানে একই গাছের মধ্যে লাগাইছে। এটা হচ্ছে স্বপরাগায়ন, এই কথাটা বলছে। ঠিক আছে? তো এখানে বলছে যে এটা কথা বলছে যে ভিন্ন দুটি পরাগায়ন পদ্ধতি আছে। পি ও কিউ যে মানে আলাদা, যেটা একই গাছের মধ্যে হয়েছে পরাগায়নে, একই উদ্ভিদের দুইটি ফুলের মধ্যে পরাগায়ন করছে, যেটা বললাম পি ও কিউ। কোনটা? এই তো পি কিউ, এই দুইটা আমি দাগাচ্ছি, যেটা এইটা একটা ফুল, এটা একটা ফুল, এই দুইটা ফুলের মধ্যে কি হচ্ছে? পরাগায়ন ঘটে একই ফুলের মধ্যে। ঠিক আছে? এবং পরবর্তীতে কি হয়েছে? তাই পি ও কিউ পরাগায়নটি হলো স্বপরাগায়ন, যেটা বললাম আমি, নিজেদের মধ্যে হলো স্বপরাগায়ন। অন্যদিকে আর ও এস পরাগায়নে দুটি ভিন্ন গাছের দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটেছে, অর্থাৎ আর ও এস পরাগায়নটি হলো পরপরাগায়ন। মানে কি? এই যে আর এস, এই আর একটা ফুল না, আমি দেখালাম না, এইটা একটা ফুল, ওই পোকা দেখা যাচ্ছে হালকা করে, এই পোকাটা এই গাছ থেকে পরাগরেণু নিয়ে অন্য গাছে গিয়ে ট্রান্সফার করছে। এই গাছে গিয়ে, এই গাছের মানে দুটোটাই আম গাছ, কিন্তু আরেকটা জাতে গিয়ে ট্রান্সফার করছে, তার মানে পরপরাগায়ন হয়েছে। এই কারণে পরপরাগায়ন যখন হবে তখন বিভিন্ন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, তার মানে গাছ এইভাবে ট্রান্সফার হয়, অথবা এই ফুল থেকে এই ফুলে ট্রান্সফার হয়েছে। কথা কি বুঝতে পারছি? যদি না বুঝতে থাকো অবশ্যই কমেন্টে বলবা যে এটা বুঝি নেই, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ধরিয়ে দিবা। অন্যদিকে আরএস পরাগায়ন, এটা বললাম পরপরাগায়ন, স্বপরাগায়নের ফলে সৃষ্ট বীজ থেকে যে গাছ উৎপন্ন হয় তা হুবহু মাতৃগাছের অনুরূপ হয়। মানে কি? কোনটা? একই গাছের মধ্যে যখন পরাগায়ন করবে, এই যে এই পোকাটা যখন একই গাছ থেকে আরেকটা গাছে ফুলে গিয়ে উঠবে, তখন যে ফলটা তৈরি হবে, যে বীজটা তৈরি হবে, বীজ থেকে নতুন গাছ তৈরি হবে, গাছটা হুবহু এই গাছের মতো হবে, আমার সেম। কথা বলতে পারছি আমি? কিন্তু যখন এই একটা পোকা এই গাছ থেকে গিয়ে অন্য আরেকটা গাছে যখন পরাগায়ন ঘটবে, মানে আরেকটা গাছে ফুলে গিয়ে বসবে, তখন পরাগায়ন ঘটে, তখন স্বাদটা ভিন্ন হয় আমের, তখন নতুন গাছ সৃষ্টি হয়, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। কথা কি বুঝতে পারছি? তো এটা আমরা পড়ে নিই। অর্থাৎ এখানে প্রজাতির বিশুদ্ধতা, এরপরে দেখেন এদিকে, রক্ষিত হয় এবং কোনো নতুন গুণের বিকাশ ঘটে না। কিন্তু পরপরাগায়নে দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন ঘটে বলে নতুন চরিত্রের সংমিশ্রণ হয়ে নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে। যেটা বললাম, আলাদা আলাদা গাছ হলে আলাদা আলাদা ভাবে যদি পরাগায়ন ঘটে, সেক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি হবে। অর্থাৎ পরপরাগায়নের ফলে সৃষ্ট বীজ থেকে উৎপন্ন গাছ নতুন বৈশিষ্ট্যের অধিকারী হয়। আমার কাছে ধরো দুইটা আম গাছ আছে, একটা বাম পাশে আছে, আমার একটা ডান পাশে আছে। বাম পাশের আম গাছ থেকে, আম গাছের মধ্যে একটা আম গাছের ফুলের মধ্যে একটা পোকা বসলো, পোকাটা গিয়ে ওখান থেকে পরাগরেণু নিয়ে ওর গায়ে তো লেগে গেছে। ওই ডান পাশে আমার যে আম গাছ আছে, ওই আম গাছের একটা ফুলের মধ্যে গিয়ে বসলো। ওই ফুলের মধ্যে গিয়ে যখন বসলো, তখন একটা পরাগায়ন সৃষ্টি হলো। ওই পরাগায়ন থেকে একটা পরাগায়নের পর কি হয়? ফল তৈরি হবে, ওই গাছে ফল ধরবে, ফলের পরে আবার বীজ তৈরি হবে ভিতরে, বীজের পরে আমটা আমি আবার বড় হলে খাবো, খাওয়ার পরে আমটা যখন আমি আবার রোপণ করবো বীজটা, ওই বীজ থেকে যে গাছটা সৃষ্টি হবে, ওই গাছটা কিন্তু নতুন একটা গাছ সৃষ্টি হবে। নতুন গাছ বলতে কি? নতুন ধরনের আম এটা। তখন ওই আমার বাম গাছের আর ডান গাছের আম গাছের মতো আমগুলো হবে না, একটু ভিন্ন স্বাদ হবে এটা। এটাই বোঝাতে যাচ্ছি আমি। আমি আশা করবো তোমরা খুব ভালো করে বুঝছো। তো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে করবা, কোনো ভুল থাকলে ধরিয়ে দিবা। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।